ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথার 18তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমার সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহীন স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আর যারা আজকে শ্রোতা রয়েছে, দর্শক রয়েছে, তাদেরকে বলবো স্যার হচ্ছেন বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক এবং তার আরো অনেক পরিচয় রয়েছে। তিনি অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক সার্জন, হেপাটোবিলিয়ারি কোলেক্ট্রাল সার্জন এবং স্যারের ভাষায় যদি বলি যে স্যারদের শুরুতে অনেক কিছুই করতে হয়েছে। এখন আমরা হয়তো বিশেষভাবে বিশেষায়িত করি অনেক বিষয়কে। তো আমরা সর্বগুণ বিভিন্ন ধরনের গুণে সমন্বিত একজন সার্জন বাংলাদেশের। তো প্রিয় রফিকুস সালেহীন স্যারকে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত করছি। বিশেষ করে আমি খুবই আনন্দিত এবং এই লাইভটির জন্য আমি খুবই প্রত্যাশী ছিলাম যে স্যারের কাছ থেকে অনেক কিছু জানবো। আজকে আমাদের আলোচনার বিষয় মানব শরীরে পাথর, কারণ, লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ, এই শিরোনামের আমরা কথা বলছি। তো স্যার আমরা একটু শুরুতেই একটু জানতে চাচ্ছি যে স্যার আমরা তো সবসময় খাবার খাই, আমরা স্যার ভাত খাই, আমরা স্যার নরম জিনিস খাই, আমরা কখনো পাথর খাই না স্যার। তাহলে কেন স্যার আমাদের শরীরে পাথর হয় স্যার? আমরা তো পাথর খাই না স্যার, শক্ত কোনো কিছু খাই না, তেমন সব চিবিয়ে চিবিয়ে খাই। তাহলে স্যার আমাদের শরীরে কেন স্যার পাথর হয়? প্রথম প্রশ্ন স্যার। ধন্যবাদ আপনাকে মিস্টার দুলাল, এবং সব থেকে বেশি ধন্যবাদ আজকে যারা দর্শক শ্রোতা উপস্থিত আছেন এবং সবাইকে ওয়েলকাম। আপনারা আপনাদের সময় নষ্ট করে আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এই অনুষ্ঠানে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন আমরা আশা রাখি। তো প্রথম প্রশ্নটা ছিল আমরা তো পাথর খাই না, তাহলে শরীরে পাথর কিভাবে আসে? আসলে কি পাথর খাই না, আমাদের শরীরে পাথর পাথর আকারে থাকে না, ঠিক আছে, বাট আমরা যদি দেখি যে পাথরের ইনগ্রেডিয়েন্ট গুলা, পাথরের মধ্যে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়ামের সাথে অক্সালেট, ফসফেট, সালফেট, সল্ট আকারে ডিপোজিট থাকে। এই সবগুলাই কিন্তু মানব শরীরে বা আমাদের শরীরে বিদ্যমান। কিন্তু হিসাবটা হলো যে আল্লাহ সৃষ্টিতে যেভাবে আমাদেরকে সেট করে দিয়েছেন ওগুলা ঠিক পাথর আকারে থাকে না, ওগুলার কনসেন্ট্রেশনটা ওই পরিমাণের থাকে না যাতে পাথর ফরমেশন হয়। যদি কোনো কারণে এইটা ডিরেঞ্জমেন্ট হয়, এই ডিরেঞ্জমেন্টটা ওইগুলা সল্ট আকারে ডিপোজিট হওয়ার পক্ষে, তাহলেই মাত্র শরীরে কিন্তু পাথর হওয়া শুরু হয়। তা আমরা হয়তো মজা করে রোগীদের সাথে বলে থাকি যে পাথর খেয়েছেন কিনা, বাট আসলে পাথর খেলে পাথর হয় এটা না। আসলে শরীরে যেহেতু ক্যালসিয়াম এবং এর বিভিন্ন সল্ট গুলো আছে, ওগুলা ডিপোজিট হয়ে মানব শরীরের বিভিন্ন অংশে কিন্তু পাথর আকারে দেখা যায়। তো এটাই তো ছিল দুলাল আপনার প্রশ্ন, নাকি? জি 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 স্যার। তো স্যার এরপরে স্যার আমি স্যার জানতে চাইবো যে আমাদের শরীরের স্যার কোথায় কোথায় স্যার পাথর স্যার হতে পারে স্যার, এই স্থানগুলো আমি স্যার জানতে চাইবো যে মানব শরীরে কোথায় কোথায় পাথর হতে পারে এবং কেন হতে পারে, দুইটা বিষয় প্রাসঙ্গিক। কেন পাথর হয় একটু বলেছেন, কোথায় কোথায় হতে পারে। তো মানুষের শরীরে আমরাও জানি বিভিন্ন অর্গান এবং সিস্টেম আছে, যেগুলাকে আমরা মেডিকেল পারপাজে আসলে সিস্টেম অনুসারে ভাগ করে নিয়েছি। তো তার মধ্যে সব থেকে বেশি পাথর যেই সিস্টেম গুলাতে দেখা যায় সেটা হলো আমরা যেটা ডিল করি হেপাটোবিলিয়ারি এবং প্যানক্রিয়াটিক সিস্টেম, এবং ইউরোলজিস্টরা যেখানে যে এরিয়াতে ডিল করেন, ইউরোলজিস্টের কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা, এই এরিয়া গুলাতে কিন্তু পাথর দেখা যায়। এছাড়া শরীরের যে কোনো অংশে কিন্তু পাথর হয়, যেমন রক্তনালীতে হলে আমরা ফ্লেবোলিড বলি, মেয়েদের জরায়ুতে ইউটেরাসেও অনেক সময় যে টিউমার গুলা থাকে ওর মধ্যে পাথর আকারে দেখা যায়। আমাদের যেসব স্যালিভারি গ্ল্যান্ড আছে, মানে আমাদের যেসব পাকচক রসগুলা, যেমন ইএনটি প্যারোটিড গ্ল্যান্ড আছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ড গুলাতেও কিন্তু পাথর হয়। আমরা মজা করে কিন্তু পড়ানোর সময় বলে থাকি যে নাকের মধ্যে, চোখের মধ্যেও কিন্তু পাথর হয়। আমরা নাকের মধ্যে হলে সেটাকে অটল রাইনোলি বলি, আর কানের মধ্যে হলে পরে আমরা অটোলিদ বলি। তা নাকের মধ্যে, চোখে না, নাকের মধ্যে, কানের মধ্যেও কিন্তু পাথর হতে পারে। তো এই সব সিস্টেম গুলাতে আসলে দেখা যায় যে পাথর গুলার পরিমাণ বেশি হয়। এছাড়া
শরীরে কোথাও কোনো ডেড টিস্যু থাকলে, ডিভাইটাল ডেড মানে মৃত যদি কোনো টিস্যু থাকে, ওখানেও কিন্তু ক্যালসিয়াম ডিপোজিট হয়ে কিন্তু পাথর হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই হিসাব করতে গেলে আসলে শরীরের বিভিন্ন অংশে কিন্তু পাথর দেখা যায়। স্যার এখন আমরা অনেকগুলো বিষয় ইতিমধ্যে আমাদের কাছে হয়তো ক্লিয়ার যে আমাদের কেন পাথর হয়। তো স্যার আমাদের শরীরে যদি পাথর হয়ে যায় তাহলে একজন সাধারণ মানুষ হিসেবে বা সাধারণ রোগী বা একজন মানুষ কিভাবে স্যার বুঝবে বা কি লক্ষণগুলো পাথরের প্রকাশিত হয় বা কি উপসর্গগুলো? এটা আসলে কি, পাথরটা আসলে উপসর্গগুলা ভ্যারি করবে একটু যে কোথায় পাথরটা হয়েছে। যদি কারো আমরা যদি বলি গল ব্লাডার, পিত্তথলি, পিত্তনালী অথবা লিভারের নালী অথবা লিভারের ভিতরে পাথর হয়, তাহলে এক ধরনের সমস্যা নিয়ে রোগী আমাদের কাছে আসবে। যদি কারো কিডনি, ইউরিনারি ব্লাডার অথবা ইউরেটার অথবা ইউরেট্রা হয়, তাহলে এক ধরনের সমস্যা নিয়ে আসবে। যদি আমরা যেটা বলেছিলাম স্যালিভারি গ্ল্যান্ড, ওদিকে হয় এক ধরনের। তবে মেইনলি পাথর হলো আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেম এবং ইউরিনারি সিস্টেমে বলি। তো সব জায়গার পাথরের কিন্তু একটা কমন সিমটম থাকে, কমন উপসর্গ থাকে, সেটা হলো ব্যথা। ব্যথা কিন্তু পাথর থাকলেও, যেটা একটু যেহেতু একটা আনইউজুয়াল জিনিস, রোগী কিন্তু ব্যথা ফিল করে। এই জন্য আমরা বলি যে পাথর যে কোনো কারণে বা যে কোনো জায়গাতেই হোক না কেন ব্যথা থাকে। এর সাথে যদি আমরা বলি যে ইউরিনারি সিস্টেমে, তাদের একটু পেশাবের সাথে রক্ত যেতে পারে, পেশাবের মধ্যে ইনফেকশন হতে পারে, পেশাবের সঙ্গে ছোট ছোট পাথর কুচি এগুলাও আসতে পারে। যদি আমরা বলি আমাদের গল ব্লাডার, পিত্তথলি, পিত্তনালী, এইসব ক্ষেত্রে ব্যথার সঙ্গে কিন্তু তার একটুখানি জন্ডিস থাকতে পারে। স্পেশালি যদি পাথরটা পিত্তথলিতে না থেকে পাথরটা যদি নালীতে থাকে, তাহলে কিন্তু একটা জন্ডিস হয়। আবার নালীতে পাথর গেলে কিন্তু প্যানক্রিয়াটাইটিস নামে অগ্নাশয়ের একটা বড় অসুখও নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। এছাড়া যদি লিভারে পাথর হয়, সেক্ষেত্রে হয়তো দেখা যায় যে রোগী শুধু ব্যথা নিয়ে আসে, কখনো কখনো জ্বরের সাথে একটু কাঁপুনি এই নালীতে পাথর থাকলে এ ধরনের সমস্যা নিয়েও কিন্তু রোগী আমাদের কাছে আসতে পারে। তো আমরা সাধারণত রোগীর সমস্যাটা জেনে এবং কোন জায়গাতে তার ব্যথা, কোন জায়গা থেকে ব্যথাটা কোন দিকে যাচ্ছে, এই সব উপসর্গ তাকে আমরা হিস্ট্রি নিয়ে তারপরেই আমরা একটা অ্যাজিউম করি বা ধারণা করি যে তার পাথরটা আসলে কোথায় হতে পারে। তারপর আমরা পরীক্ষা নিরীক্ষাতে যাই। তো স্যার এই ধরনের এগুলাই হলো পাথরের লক্ষণ বা কারণ। স্যার এই যে লক্ষণগুলো স্যার আপনি বললেন, স্যার এই লক্ষণগুলো যদি প্রকাশিত হয় তাহলে স্যার আমরা কোন ধরনের ডাক্তারের কাছে যাব? আমরা কি আগে ফার্মেসির ওষুধ খাওয়া শুরু করব, নাকি মানে কোন শ্রেণীর একজনের একটা বিশেষায়িত অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনার কাছে থাকবে, কোন বিশেষজ্ঞের কাছে যাব এবং কিভাবে ট্রিটমেন্টটা শুরু হতে পারে? এটি একটি সুন্দর প্রশ্ন আসলে মিস্টার দুলাল। কারণ হলো যে আমরা পাথর যেহেতু বলেছি যে শরীরের বিভিন্ন অংশে হতে পারে, এবং এখনকার চিকিৎসা কিন্তু আসলে আগেকার মতো নাই। এখনকার চিকিৎসা কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে, এক এক সিস্টেমের জন্য এক এক ধরনের ডাক্তার। যেমন আমরা বলি ইউরিনারি সিস্টেম, ওনারা ইউরোলজিরা ডিল করেন। হেপাটোবিলিয়ারি সিস্টেমের পাথর হলে এটা জেনারেল সার্জন, স্পেশালি যারা একটু হেপাটোবিলিয়ারি সিস্টেমে যাদের ট্রেনিং বা ইন্টারেস্ট আছে, তারা এইগুলা সাধারণত ডিল করে থাকে। সুতরাং যেই সিস্টেমের অসুখ হবে ওই সিস্টেমের ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেমন কিডনি পাথর হলে উনি যদি প্রথমে একজন কিডনি মেডিসিনকে ইউরোলজি নেফ্রোলজিস্ট বলে, আর কিডনি সার্জনকে ইউরোলজিস্ট বলে। তো নেফ্রোলজিস্ট হোক আর ইউরোলজিস্ট হোক, উনি কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হবে। আবার আমাদের লিভারের বা গলব্লাডার, পিত্তনালী সংক্রান্ত যারা এই সংক্রান্ত মেডিসিন ডিল করেন তাদেরকে হেপাটোলজিস্ট বলে, সরি। আর যারা এই সংক্রান্ত সার্জিক্যাল সমাধান দিয়ে থাকেন তাদেরকে হেপাটোবিলিয়ারি সার্জন বা জেনারেল সার্জনরা দিয়ে থাকেন। তো তাহলে আমরা এই দুই গ্রুপের যেই সিস্টেমের থাকবে, আমরা ওই সিস্টেমের চিকিৎসকের শরণাপন্ন হলে সব থেকে ভালো হবে। আর একটা কথা হলো কি, জেনারেল প্র্যাকটিশনার তো আমাদের সবাই আছেন, এটা দেশে বিদেশে সব জায়গায় জিপি হিসাবে ডাক্তাররা চিকিৎসা দিয়ে থাকেন। কোনো কিছু না বুঝলে পরে প্রথমে যদি একজন জেনারেল প্র্যাকটিশনার, জিপি অথবা কাছাকাছি ডক্টরের শরণাপন্ন হন, উনি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে কিন্তু গাইড করবেন যে পরবর্তী চিকিৎসার জন্য উনি আসলে কোথায় গেলে ভালো হবে। তো কোনোভাবেই ফার্মেসি পরামর্শ নিলে হবে না।
আমরা বলবো রেজিস্টার্ড ডাক্তার, আমরা বলবো তারপরে কোয়ালিফাইড ডাক্তার, তারপরে আমরা বলবো সিস্টেম অনুসারে আসলে আপনি যুগোপযোগী চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা নিবেন। স্যার এটা আমাদের একটা বর্তমানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমাদের শরীরে কোন রকম একটা অসুখ বা কোন রকম একটা যদি উপসর্গ দেখা যায় আমরা ফার্মেসিতেই প্রথম আগে যাই। স্যার এই ক্ষেত্রে স্যার আপনি স্পেশালি স্যার কি বলতে চান এই বিষয়টা নিয়ে? স্যার আমরা বলি কি যে আসলে কোন একটা উপসর্গ কিন্তু রোগ না। যেমন একটা ব্যথা হলো, কারো একটু ব্যথার সাথে যেগুলা বললাম একটু জ্বর হলো, এটি কিন্তু রোগের একটা উপসর্গ। কিন্তু উপসর্গ সিমটম আমরা বলি, সিমটোমেটিক চিকিৎসা কিন্তু কখনো রোগ নিরাময়ে সহায়ক না। বরং যদি সিমটোমেটিক চিকিৎসা নিয়ে ওই সিমটম গুলাকে দমন করে রাখেন, তাহলে ভিতরের রোগটা কিন্তু ভিতরে ভিতরে বড় হয়ে এমন এক সময় প্রকাশ পেতে পারে যখন হয়তো ভালো চিকিৎসার বা কিউরেটিভ ট্রিটমেন্টের সুযোগ নাও থাকতে পারে। সুতরাং আমরা মনে করি যে ওই উপসর্গ অনুসারে চিকিৎসা না নিয়ে রোগটা সম্পূর্ণভাবে নিরূপণ করার পরে তারপরে চিকিৎসাটা নেওয়া ভালো। পাশাপাশি উপসর্গের জন্য ওষুধ ইউজ করলেন, এখন জ্বর নিয়ে তো আর বসে থাকবে না, জ্বরের জন্য জ্বরের ওষুধ খাবে। ব্যথা তো মানুষ প্রথমেই চাইবে ডাক্তার সাহেব আমাকে একটু ব্যথাটাকে কমিয়ে দেন। সুতরাং ওইটার পাশাপাশি কারণ নির্ণয় এবং কারণের উপযুক্ত চিকিৎসা নিতে হবে। স্যার এটা রাইট। আমরা স্যার এরকম কথাও শুনেছি বা কনসালটেন্ট বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন যে ভুল ওষুধ খাওয়া বা নিজের মন গড়া ওষুধ খাওয়ার অনেক বড় অসুখের কারণ হতে পারে, বিশেষ করে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে বা শরীরের অন্যান্য অর্গান, মানে খুবই সেন্সিটিভ বিষয়। এই বিষয়টা আশা করি আজকের লাইভ থেকে স্যার আপনিও ক্লিয়ার করলেন আর কি। ধন্যবাদ স্যার। তো স্যার আমরা পাথর নিয়ে কথা বলছিলাম স্যার। পাথরের কি স্যার কোনো বয়স আছে স্যার, যে এটা এই বয়সে পাথর হবে বা এই বয়সে হবে না, এরকম কোনো বিষয় স্যার? নির্দিষ্ট কোনো বয়স নাই আসলে দুলাল, কিন্তু কথা হলো যে দেখা যায় ছোট বাচ্চা বয়সের যেমন সব অসুখেরই যেমন ইনসিডেন্স কম, পাথরেরও ইনসিডেন্স কিন্তু ছোট বয়সে কম থাকে। বয়স বাড়তে থাকলে শরীরের ডিরেঞ্জমেন্টটা বেশি হয় এবং তখন সব সিস্টেমের পাথরটা কিন্তু আসলে তখন বেশি হয়। যেমন যদি আমরা মনে করি কোনো অল্প বয়সে কারো গল ব্লাডারে বা পিত্তনালীতে পাথর হয়েছে, তো তাদের জন্মগত একটা রক্তের অসুখ থাকে, আমরা হেমোলাইটিক ডিজিজ বলি, আমরা সেইটাকে মনে করি এবং সেই লাইনে চিকিৎসা করি। তো যে কোনো বয়সে হয় না তা না, হলে পরে একটা ভেরিয়েশন আছে এবং সাধারণত বয়স বাড়তে থাকলে পাথর এবং অন্যান্য অসুখের ইনসিডেন্সও বাড়ে। এটি হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া। তো স্যার আমরা একটা অনলাইন থেকে স্যার আমরা একটু কমেন্টস পড়বো, প্রশ্ন নিব। খন্দকার সালে আহমদ, আসসালামু আলাইকুম স্যার, আপনাকে মহান আল্লাহ তাআলার কাছে আপনার নেক হায়াত ও দীর্ঘ আয়ু কামনা করি। আমাদের শুভকামনা জানিয়েছেন একজন দর্শক। আমরা ধন্যবাদ ওনাকে। আরেকজনের কাছ থেকে আমরা একটা প্রশ্ন পেয়েছি অবশ্য। আসসালামু আলাইকুম স্যার, যদি পিত্ত নালীতে পাথর হয় তাহলে কি করতে পারি, যদি বলেন স্যার প্লিজ। পিত্ত নালীতে, হ্যাঁ, যেমন আমি পাশাপাশি বলে যাই, পিত্তথলির পাথর হলে পরে এখনকার যুগের জন্য সবচেয়ে উপযুক্ত চিকিৎসা হলো ল্যাপারোস্কোপি করে ওই গলব্লাডারটা ফেলে দেওয়া। আমরা ল্যাপারোস্কোপি কলিসিস্টেক্টমি বলি। কেউ যদি সেই ল্যাপারোস্কোপির থেকে আরো ছোট ছিদ্র করে করতে চান তাহলে আমরা নিডিলোস্কোপি বলি, আরো ছোট ছিদ্র, যে আরো কম দাগ থাকবে, আরো কম ব্যথা হবে, নিডিলোস্কোপিক কলিসিস্টেক্টমি। এটি কিন্তু পিত্তথলির পাথরের জন্য। কিন্তু দর্শকের প্রশ্ন ছিল যে পিত্ত নালীতে পাথর হলে পরে আমরা কি করতে পারি। কারো যদি পিত্তথলির সাথে একই সঙ্গে পিত্ত নালীর পাথর থাকে তাহলে দুইটাকেই কিন্তু আমরা ওই সেম ল্যাপারোস্কোপি বা নিডিলোস্কোপিক প্রসিডিওর দিয়ে কমপ্লিট করে আসতে পারি। কারো যদি আইসোলেটেড শুধুমাত্র নালীতে পাথর থাকে, থলিতে না, তার ক্ষেত্রে, অথবা পাথর যদি নালীর ভিতরে খুব ছোট থাকে, তার ক্ষেত্রে কিন্তু আমরা পাথরেরটাকে ইআরসিপি একটা বলে, মুখের ভিতর থেকে নল দিয়ে ইআরসিপি করে বের করে দিতে পারি। নালীর পাথরের জন্য আপাতত এই দুইটা চিকিৎসাই সবচেয়ে বেশি পপুলার। একটাকে আমরা বললাম ল্যাপারোস্কোপি করে রিমুভ করা, আরেকটাকে আমরা বললাম যে ওইটাকে ইআরসিপি করে বের করে দেওয়া। স্যার আরেকটা প্রশ্ন করেছে রেজওয়ান,
রেজওয়ান নামে একজন দর্শক প্রশ্ন করেছেন, স্টোন কেন হয়? যদিও আপনি এর উত্তর শুরুতে দিয়েছেন। না, এটা তারপরেও দুলাল, এটি সুন্দর প্রশ্ন। এটি আমরা তো মেইনলি দুইটা সিস্টেমকেই হাইলাইট করে বলতেছি আসলে। একটা হলো হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াস, আর একটা আমাকে বলছি আমরা ইউরিনারি সিস্টেম। যেমন হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াসের পাথরগুলা কিন্তু আসলে যদি যাদের কোলেস্টেরলটা বেশি আর ওখানে বাইল অ্যাসিড ফসফোলিপিডেসে ডিজলভ করে ফেলে, ওইটা কম। যেমন কিছু কমন আছে, যাদের কোনো ইনফেকশন হলে পরে কিন্তু পাথরটা বেশি হয়। যাদের পিত্ত রসটা নিঃসরণে কোনো বাধা থাকে, অথবা আমরা আমাদের ভাষায় স্ট্যাসিস বলি, সরাসরি নিঃসরণ হতে বাধা পড়ে থাকে, ওখানে জমে থাকে, তখন তাদেরও কিন্তু এটার পাথর আকারে দেখা যায়। তো আমরা এই মেটাবলিক কারণ, এই কারণ যার জন্য দেখেন ওই যে কোলেস্টেরল বেশি কিছু কিছু ওষুধ এবং হরমোনের জন্য কিন্তু হয়। যেমন যারা কন্ট্রাসেপটিভ পিল খায়, ওর ভিতরে যে ইস্ট্রোজেন হরমোনটা থাকে, এইটার জন্য কিন্তু পাথর বেশি হয়। যার জন্য আমরা বলি ফিমেলদের কিন্তু বা মেয়েদের কিন্তু পাথর হওয়ার সম্ভাবনা ছেলেদের থেকে কয়েক গুণ বেশি, কারণ ওদের ওই ইস্ট্রোজেন হরমোন আছে, ওই হরমোনের কারণে কিন্তু পাথরটা বেশি হয়। যার জন্য আমাদের বইয়ে একটু মজা করে লেখা আছে 5F, যারা ফিমেল, যারা একটু ফেয়ার, যারা একটু ফ্যাটি, যারা ফার্টাইল, যারা 40 ইয়ার্স ক্রস করছে, মানে একটু এজেড হয়েছে, তাদের নাকি পাথর একটু বেশি ইনসিডেন্স হয়। ইউরিনারি সিস্টেমে কিন্তু আরেকটু অন্যরকম, ওখানে ইনফেকশন তো একটা ফ্যাক্টর আছেই। ওখানে বলছে যাদের হাইপার ক্যালসিমিয়া, বডিতে যদি কোনো কারণে ক্যালসিয়াম বেশি হয়, এগুলা ক্যালসিয়াম প্রডিউসিং অর্গানিজম, অর্গান থেকে আসতে পারে, অথবা যদি কেউ ক্যালসিয়াম বেশি খায়, অথবা বোনস থেকে বেশি পরিমাণ ক্যালসিয়াম নিঃসরণ হয়ে রক্তে যদি যোগ হয়, এই সব কারণে হতে পারে। এবং ওখানে কিন্তু ইনফেকশনের জন্য হতে পারে। তো এই কারণগুলাকে আমরা সাধারণত প্রধান কারণ হিসাবে বলি, পাথরের পজিটিভ ফ্যাক্টর হিসাবে। স্যার এটাই আমি, তো প্রশ্ন ছিল। জি স্যার, এখন স্যার কিছু খাবারের কথা স্যার আপনি বললেন। স্যার কোন ধরনের খাবার ক্যালসিয়ামকে অতি মাত্রায় বহন করে, বা কি খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে পারি স্যার? আমরা সাধারণত কিডনি পাথরের যেমন বের করার পরে রোগীকে বলে দেই যে আপনি ক্যালসিয়াম কন্টেইনিং ফুড গুলাকে অ্যাভয়েড করবেন। যেমন যেটা আমরা বলি আপনি মাছ খান, মাছের ছোট মাছটা খাবেন না, মাছের কাঁটাটা খাবেন না। আপনি মাংস খান, কিন্তু মাংসের হাড্ডিটা চিবিয়ে চিবিয়ে খাবেন না। আপনি ডিম দুধ যতটা পারেন কম খাওয়ার চেষ্টা করবেন। শুধু ডিম দুধ না, ডিম দুধ বাদ দিলে সে হয়তো পুডিং খেলো, কেক খেলো। এই জন্য আমরা বলে যে ডিম এবং দুধের তৈরি যেসব খাবার, শুধু ডিম দুধ না, ডিম দুধ এবং তার সাথে ডিম দুধের তৈরি খাবার গুলাকে কম খাবেন। তারপরে আমরা বলি যে অক্সালেট কন্টেনিং ফুড, যেগুলা কালার্ড ভেজিটেবল আছে, ওগুলা কম খাবেন। আর যাদের ইনফেকশনের জন্য হয় তাদেরকে আমরা ওই ফসফেট স্টোন হলে, স্টোনকে আমরা অ্যানালাইসিস করে ওদেরকে অনেক দিনের জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক কভারেজ দিয়ে দেই। কারণ ইউরিনারি সিস্টেম থেকে আসলে ইনফেকশনটা রিমুভ করা একটু ডিফিকাল্ট। ওই জন্য দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেলে পরে এই ইউরিনের ইনফেকশনটা কন্ট্রোল থাকে। সেক্ষেত্রে যাদের কারণ হিসাবে ইনফেকশন ছিল, তাদের কিন্তু এই ইনফেকশনকে অ্যাভয়েড করা সম্ভব। আর একবার পাথর হলে আমরা তাদেরকে বলি যে মাঝে মধ্যে একটু চেক আপে থাকবেন, পরামর্শ নিবেন, সো দ্যাট ছোট যদি ফরমেশন হতে থাকে, ওই অবস্থায় চিকিৎসা নিলে, ছোট চিকিৎসা নিলে হয়ে যায়। তো স্যার আমি এটা অবশ্য আমার প্রশ্ন ছিল যে পাথর থেকে প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি। আপনি অনেকগুলো বিষয় এর মধ্যে নিয়ে এসেছেন। তো স্যার আমরা একটু চিকিৎসার দিকে স্যার একটু জানতে চাইবো যে শরীরে বিভিন্ন অর্গানে বিভিন্ন ধরনের পাথর হয়। স্যার বাংলাদেশ, আপনি বিভিন্ন দেশ ঘুরেছেন, বাংলাদেশেও এই বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন, সার্জারি করছেন। কোন ধরনের পাথরের কোন ধরনের চিকিৎসা স্যার বাংলাদেশে রয়েছে, এই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি স্যার একটু বলেন সবাইকে একটু আশার আলো। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমি প্রথমে তাইলে হেপাটোবিলিয়ারি সিস্টেমের বলি। গল ব্লাডারের পাথরের চিকিৎসা এখনকার যুগে একদম ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী কিন্তু ল্যাপারোস্কোপি বা নিডিলোস্কোপি করে গল ব্লাডারটা ফেলে দেওয়া। এক সময় ইএসডব্লিউএল বাইরের থেকে হিট দিয়ে গল ব্লাডারের পাথর ভাঙার একটা পদ্ধতি মানুষ ট্রাই করছে, বাট এটা কিন্তু সাকসেসফুল হয় নাই। কেউ কেউ বলতে চায় যে একটু ওষুধ দিলে, কেনোডিঅক্সিকলিক অ্যাসিড, আরসোডিঅক্সিকলিক অ্যাসিড, কিন্তু এগুলাও কোনো ইফেক্টিভ চিকিৎসা না। কারণ এগুলা দীর্ঘদিন 6 মাস থেকে 2 বছর খেতে হয়,
এগুলা খেলে অনেক সময় অনেক দিন যাবত ডায়রিয়া পারসিস্ট করে, এবং বলছে সব পাথর গলবে না। তো তাহলে কিছু পাথর থেকে গেলে তো লাভ হলো না। সুতরাং সব চিকিৎসাকে পারমুটেশন কম্বিনেশন করে এখনকার যুগের জন্য পিত্তথলির চিকিৎসা, আমি আবারও বলি, ল্যাপারোস্কোপিক অথবা নিডিলোস্কোপিক কলিসিস্টেক্টমি। একজন প্রশ্ন করেছিলেন যে পিত্ত নালীতে পাথর হলে কি? পিত্ত নালীতে পাথর হলেও আমরা বলছি যে ওইটা দুইটা, একটা হলো ল্যাপারোস্কোপি করে পেটের এদিক থেকে বের হয়ে নেওয়া করা যায়, আর একটাকে আমরা বলছি ইআরসিপি করে বের করা যায়। কারো যদি লিভারের ভিতরের নালীতে পাথর হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে ওপেন করে ওই পাথরগুলাকে ফেলে দিতে হয়। কোন লিভারের বিভিন্ন অংশে ছড়ানো পাথর থাকলে আমরা পাথরগুলাকে ফেলে দিই। যদি দেখা যায় লিভারের একটা সেগমেন্টে বা একটা সাইডে অত্যাধিক পরিমাণ পাথর ওই পোর্শনটাতে কনসেন্ট্রেটেড আছে, তখন আমরা বলি লিভারের ওই সেগমেন্টটাকে কেটে ফেললে হয়। অগ্নাশয়ের পাথরের জন্য কিন্তু আমরা বলি ওই পাথরকে অপারেশন করে অপসারণ করে ফেলতে হয়। এইটা চিকিৎসা গেল আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেম। যারা ইউরোলজিতে আছেন, ইউরোলজির পাথরের জন্য আসলে যদি কিডনিতে পাথর হয়, ছোট ছোট পাথর ইএসডব্লিউএল, এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ লিথোট্রিপসি দিয়ে ভেঙে ফেলে, কিন্তু এটাও বেশি পপুলার না, কারণ ছোট ছোট ফ্র্যাগমেন্ট হয়ে কোনো এক জায়গায় যদি পাথরটা চলে যেয়ে বসে, ও তখন ওর গায়ে আবার পাথর জমতে থাকে। সুতরাং এখন যেটা করা হয় কিডনি পাথরের জন্য, পিসিএনএল অথবা মিনি পিসিএনএল, অর্থাৎ পিছন থেকে ছোট্ট একটা ছিদ্র করে পাথরগুলাকে নিয়ে আসা হয়। এখন প্রশ্ন হলো, কিডনিতে যদি বড় পাথর হয় তাহলে কি বড় ফুটা করতে হবে? না, বড় পাথর হলেও ছোট ফুটা করলে হবে। ছোট ফুটার ভিতর থেকে আমাদের এক ধরনের লিথোট্রিপ্টার মেশিন আছে, পাথরগুলাকে আমরা ছোট করে নিব, ছোট করে তখন একটা একটা করে বের করে নিব। খুব যে সময় সাপেক্ষ তাও না, কারণ মেশিন দিলে পরে একটু হিট, মেশিন দিয়ে একটু আঘাত করলে পরেই ওরা ফ্র্যাগমেন্টেড হয়, চলে আসে। কিডনির থেকে একটা পাইপ নেমে আসছে ব্লাডারে, আমরা ইউরেটার বলি। ইউরেটারে পাথর হলেও পেশাবের নালীর ভিতর থেকে লেজার করে, নল দিয়ে ইউআরএস আইসিপিএল করে এখান থেকেও কিন্তু বের করে আনা যায়। লেজার এক্ষেত্রে সুন্দর কাজ করে, এবং কিডনির পেলভিসে পা পর্যন্ত কিন্তু লেজার দিয়ে পাথরকে রিমুভ করা যায়। যদি আমাদের পেশাবের থলিতে পাথর হয়, আমরা লিথোল্যাপেক্সি বলি, পেশাবের রাস্তা দিয়ে একটা মেশিন দিয়ে ওকে ফ্র্যাগমেন্টেড করে ওকে নিয়ে চলে আসি। তো এই সব পদ্ধতি কিন্তু পাথর বের করার জন্য অত্যাধুনিক পদ্ধতি। এবং দুলাল, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, পৃথিবীতে যেই ধরনের এবং যেই মানের চিকিৎসা পাথরের জন্য করা হয়, ঠিক একই মানের একই ধরনের মেশিন দিয়ে আমাদের দেশেও কিন্তু একই চিকিৎসা বিদ্যমান। সুতরাং আমি মনে করি আমাদের দেশের অনেকের কিন্তু একটু টেন্ডেন্সিয়াল আছে যে ডাক্তার সাহেব বাইরে গেলে ভালো হতো কিনা। আমি কনফিডেন্টলি এবং কনফার্মলি তাকে বলি যে ইউ উইল গেট দ্য সেম ট্রিটমেন্ট অ্যাজ অ্যাব্রড, কারণ আমরাও বাইরে ঘুরেছি, এখনো ঘুরি, দেখি, কাজ করেছি অনেকদিন। সুতরাং আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে দেশে বসে বিশ্বমানের চিকিৎসাটা নিতে পারেন। জি স্যার, আমরা কয়েকদিন আগেও মানে একটা কথা ছিল যে পাথর হলে মাদ্রাজ যেতে হবে বা দেশের বাইরে যেতে হবে, এই ধরনের কথাগুলো আমরা শুনতাম। তো সেই তুলনায় স্যার বাংলাদেশের চিকিৎসাটা স্যার কতটুকু মানে অগ্রসর হয়েছে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে স্যার? আজকে আমরা যে হাসপাতালে বসে দুলাল কথা বলছি, ইনসাফ বারাকা, এটা কিন্তু কিডনি এন্ড জেনারেল হাসপাতাল। এবং এই হাসপাতাল কিন্তু আমি মনে করি ঢাকা শহরে কিডনি পাথর, কিডনি সংক্রান্ত যে কোনো চিকিৎসার, সেটা মেডিকেল হোক, কিডনির সার্জিক্যাল চিকিৎসা হোক, পাথর অপসারণ হোক, এটা কিন্তু পায়োনিয়ার। এবং এরা কিন্তু মেশিনারি এবং ইকুইপমেন্টের দিক থেকে সবসময় কিন্তু হসপিটালটাকে আপডেটেড রেখে কাজ করেন। সুতরাং আমরা মনে করি মাদ্রাজ গেলে এটা মেন্টাল কনসোলেশন হতে পারে, একটা মেন্টাল স্যাটাইটি হতে পারে বাইরে করলাম, অথবা কেউ সামাজিক ভাবে মনে করতে পারেন বাইরে চিকিৎসা করে হয়তো কিছু করলাম, বাট আমরা মনে করি একদম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা দেশে বিদ্যমান। থ্যাংক ইউ স্যার। তো স্যার আপনার এই যদি স্যার একটু ব্যক্তিগত জীবনে একটু আসতে চাই স্যার, এ পর্যন্ত আপনি যে স্যার সার্জারি গুলো করেছেন সেই ইতিহাসগুলো একটু শুনতে চাইবো। তো তার আগে একটু আরেকটা আমার একাডেমিক প্রশ্ন, যে আমরা জানি যে কারো লিভারে পাথর, আবার খাদ্য নালী, পিত্তথলিতে
শরীরের বিভিন্ন মানে এক জায়গায় পাথর, আপনি স্যার তখন এই রোগীকে স্যার কিভাবে ট্রিটমেন্ট করবেন, বা সেই রোগী কিভাবে চিকিৎসা নেবে, বা কি অপারেশন করবে, বা তার জন্য কি চিকিৎসা রয়েছে আপনাদের কাছে স্যার? মানে বিভিন্ন জায়গায় একসাথে হলে, তাই তো? তো স্যার যেমন আমরা আমরা কি প্ল্যানিংটা আগে করে নেই। যেমন গত কিছুদিন আগেও আপনার এই হাসপাতালে আমাদের একটা রোগী ছিল, ওর পিত্ত থলিতে পাথর, পিত্ত নালীতে পাথর এবং লিভারের নালীতেও পাথর। তো যেহেতু লিভারের ভিতরের পাথরের জন্য ওকে আসলে অপারেশন করে, কেটে অপারেশন করে করতে হবে, সুতরাং আমরা প্ল্যান করলাম একবারেই কেটে নেই। কারণ ল্যাপারোস্কোপি করে থলির পাথর ফেলবো, ইআরসিপি করে বা আবার ল্যাপারোস্কোপি করে নালীরটা ফেলবো, আবার লিভারের জন্য ওপেন করব, কিন্তু ওপেন করলে পরে একবারে কিন্তু সব জায়গার পাথরগুলাকে ডিল করা যায়। কারো শুধু পিত্তথলিতে আছে, ল্যাপারোস্কোপি ইজ গুড এনাফ। কারো পিত্তথলি নালীতে আছে, এর জন্য ল্যাপারোস্কোপি গুড এনাফ। কারো নালীতে এককভাবে আছে, ইআরসিপি গুড এনাফ। কিন্তু কারো যদি সামগ্রিকভাবে পাথরগুলা এরকম থাকে, তার জন্য কিন্তু আমরা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হয় সেটা হলো যে, যেহেতু লিভার পাথরের জন্য কেটে নেওয়া লাগতেছে, কেটে নিলে একবারে সবগুলা সমাধান হয়ে গেল। ব্যক্তিগত অভিজ্ঞতা বলছিলেন, আমরা কিন্তু আসলে দুলাল 1988 সাল থেকে আমি সার্জারির সাথে রিলেটেড, পাশ করার পরের থেকে, এবং আমরা আসলে সরকারি হাসপাতালে বলেন আর বাইরে বলেন, আমরা এটাকে পেশা হিসাবেও নিয়েছি, আমরা নেশা হিসাবেও নিয়েছি। সুতরাং ঘরে বাইরে হিসাবে দীর্ঘ পথ পরিক্রমায় আমরা কিন্তু অনেক অপারেশন করেছি। তো আমি সবাইকে বলি কি যে, ধরেন অসুখ না হোক, আমরা চাই যে আল্লাহ মানুষকে অসুখ না দিক, কিন্তু যদি আল্লাহ থেকে ডিসাইডেড হয়ে যায় যে একটা অসুখ তোমাকে নিতে হবে, তাইলে তুমি কোন অসুখটা চেয়ে নিবা? আমরা বলবো আমরা পাথরটাকে চেয়ে নিতে বলবো। কারণ পাথরের চিকিৎসা কিন্তু শতভাগ সাফল্য দেয়। একবার পাথর বের করার পরে তার কিন্তু সে কিন্তু নিশ্চিন্ত যে আমি কিওর। কিন্তু দেখেন অনেক রকমের জটিল অসুখ আছে, পাথরকে দীর্ঘদিন পুষলেও কিন্তু সেটা হতে পারে। যেমন ক্যান্সার। তো কারো ক্যান্সার হলে পাথর তো অনেক ভালো সেটা হিসাব করতে গেলে। সুতরাং ক্যান্সার হলে দেখেন, ক্যান্সার তো আর্লি ক্যান্সার কিওর হলেও কিন্তু মানুষ কিন্তু একটা মানসিক ভাবে আন্ডার প্রেসারে থাকে। আমার শরীরে ক্যান্সারের বীজ, আমি ক্যান্সার বহন করে চলছি, আমাকে কেমো নিতে হচ্ছে, সার্জারি করলো, রেডিও নিতে হবে। সুতরাং আমরা মনে করি যে সবচেয়ে সহজতম অসুখ পাথর, এই সেন্সে যে এর সহজতম এবং শতভাগ কিওর হওয়ার চিকিৎসা বিদ্যমান। স্যার তাহলে মানে একটা আপনার এই প্রশ্নের উত্তরে এতটুকু শঙ্কা থেকে মুক্ত পেলাম যে আমরা পাথরটাকে যে ভয় পাচ্ছি আমরা, আসলে এত বড় কোন ওই রকমের রোগ আপনি বলতে চাচ্ছেন না স্যার। সেই কারণ রোগকে বড় বলবো না এই কারণে, যার যেটা চিকিৎসা নেওয়ার পরে শতভাগ কিওর হয়ে যাবে, সুতরাং সেইটা ভালো। এবং যেইটার চিকিৎসার জন্য সিম্পল পদ্ধতি, আপনি দেখেন ল্যাপারোস্কোপি গলব্লাডার সকালে করলে পেশেন্ট ক্যান গো হোম ইন দ্য ইভিনিং। আমাদের অধ্যাপক ফখরুল ইসলাম স্যারের যে সব কিডনি পাথর অথবা ইউরেটারের পাথর ওনারা করেন, ওনারা কিন্তু সকালে বা রাতে করলেও পরের দিন কিন্তু ডিসচার্জ হয়ে চলে যায়। এখানে আমরাও করি। মতিউর রহমান স্যার তো দীর্ঘদিন যাবত এখানে কিন্তু অপারেশন করছেন, সার্জারির অধ্যাপক মতিউর রহমান স্যার। ওনারাও আমি দেখছি অনেক অপারেশন একদিনে করে টেরে পরের দিন আবার একসঙ্গে সব রোগী ছুটি দিয়ে দিচ্ছেন। ইটস গুড, কারণ মানুষের হাসপাতালেও বেশি থাকতে হচ্ছে না। হাসপাতাল ধরেন আমরা যারা কাজ করি তাদের কাছে হয়তো বাড়ি ঘরের মতো, বাট পেশেন্টের কাছে কিন্তু হাসপাতাল একটা ভীতিকর জায়গা। সেও চায় যে এই জায়গাটাতে যত কম থাকা যায় তত ভালো। তো সেই সেটাই। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে আমরা মনে করি যে পাথর একটা ভালো অসুখ। আচ্ছা, যাই হোক, তারপরেও আমরা চাইবো যে পাথর যেন কারণ না হয়। না আল্লাহ হয়, জি জি, মানুষ, সেটাই যে হলো স্যার। অসুখ যেন না হয়, আমরা চাইবো অসুখ অসুখ, না হয়। কোনো অসুখই কিন্তু যেন না অসুখ, হয়, সেটাই। অসুখ হলে পরে এমন অসুখ হোক যার সিম্পল চিকিৎসা আছে, হ্যাঁ, এটুকু আমাদের চাওয়া পাওয়া। জি স্যার। ইঞ্জিনিয়ার আরিফুর রহমান আলিফ প্রশ্ন করেছেন, স্যার 2 কিডনিতে পাথর কি এক অপারেশনে রিমুভ করানো যায়? দেখেন এটি আসলে একটি বিবেচনার বিষয়। আপনাকে প্রথম আমি আশ্বস্ত করতে চাই করা যায়। দ্বিতীয় বলতে চাই কিছু অ্যাসেসমেন্টের ব্যাপার আছে। যেমন ধরেন খুব বয়স্ক রোগী, হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, অ্যানেস্থেসিয়া বেশি সময় ধকলটা সামলাতে গেলে অসুবিধা হয়,
সেক্ষেত্রে হয়তো আমরা 2 বারে করি। আবার পাথরের পরিমাণ, ছোট ছোট 2টা পাথর আছে অথবা অল্প পাথর আছে, 1বারে করা সম্ভব। কিন্তু 2টা কিডনিতেই যদি অনেক পরিমাণের পাথর থাকে, তার সাথে যদি রোগীর শারীরিক শরীর একটু কম্প্রোমাইজ থাকে আনুষঙ্গিক ওইসব অসুখের জন্য, সেক্ষেত্রে হয়তো আমরা 2 সিটিং এ করি। কিন্তু প্রথমে আমি বলে নিয়েছি আমরা চেষ্টা করব 1বারে, কারণ আমরাও কিন্তু শান্তি পাই না আসলে। এক জায়গার পাথর বের করে আপনাকে যখন বাসায় পাঠাবো, আপনি কিন্তু মনে ওইটা নিয়ে যাবেন যে আমি অসুখের চিকিৎসা করেছি, আবার আমার অসুখের চিকিৎসা করাতে হবে, কমপ্লিট হয় নাই। আমার মনেও কিন্তু আফসোস থাকে যে আপনাকে যে আমি চিকিৎসা দিলাম এটা তো কমপ্লিট হলো না, আপনাকে আবার চিকিৎসা আপনার বাকি আছে। তো আমরা চাই না যে এই বাকি আছে বা থাকতে, সেই জন্য প্রথমেই চেষ্টা করি সবগুলা পাথর যাতে 1বারে বের করলে আপনাদেরও শান্তি আমাদেরও শান্তি। স্যার আপনি একটা প্রশ্ন, স্যার আরেকটা প্রশ্ন যেটা আপনি কিছু টাইম দিয়েছেন, যে শরীরে আপনি অনেক সার্জারি করেছেন, অনেক পাথরের অপসারণ করেছেন, অপারেশন করেছেন, যে একবার পাথর হয়ে গেলে বা যদি আপনি বের করে ফেলেন, তাহলে কোনো কারণে তার দ্বিতীয়বার পাথর হওয়ার আশঙ্কা আছে কিনা? একবার পাথর হলে পরে পাথর হওয়ার আশঙ্কা আছে। তো যেমন ধরেন আমি সিস্টেম ওয়াইজ বলি, আমরা পিত্ত নালীতে যাদের প্রাইমারি স্টোন মানে থলি থেকে শিফট হয়ে আসে নাই প্রাইমারি, তাদের বলা হয় বারবার হতে পারে। এবার একবারে অনেকগুলা পাথর থাকলে এই সব ক্ষেত্রে আমরা করি কি, যে পাথর যদিও বা সেকেন্ড টাইম হওয়ার সম্ভাবনা থাকে, আমরা নালীর সঙ্গে একটা খাদ্য নালীর, পিত্ত নালীর সাথে খাদ্য নালীর একটা বাইপাস রাস্তা আলাদা করে দিই, সো দ্যাট যদি কোনো পাথর হওয়ার সম্ভাবনা বা পাথর হয়, ও ডিরেক্টলি যেন বের হয়ে খাদ্যনালীতে যে টয়লেটের সাথে বের হয়ে যেতে পারে। ঠিক একই রকম ভাবে কিডনিতে যদি কারো পাথর হয়, পাথরটা বের করার পরে আমরা বলছি তাদেরকে ফুডের অ্যাডভাইস গুলো দেওয়া হয়, তাদেরকে প্রলং টাইমের অ্যান্টিবায়োটিক কাভারেজ দেওয়া হয়, এবং তাদেরকে কিন্তু একটু ফলো আপে রাখা হয়। সুতরাং এই এই জিনিসগুলা বিবেচনা করে কিন্তু চিকিৎসার অংশ হিসাবে ওইটাকে কন্টিনিউ করা হয়। স্যার একটা প্রশ্ন আবারও পেয়েছি, সজল রহমান, স্যার আমার আইবিএস, আমি এখন কি করব? আইবিএস হলো ইরিটেবল বাউল সিনড্রোম। প্রথম কথা হলো কি, আইবিএস কিন্তু ডায়াগনোসিস কনফার্ম হতে হবে। আমরা অনেক সময় কোনো সিনাস্টারাস অসুখ, যেমন ধরেন কোলনে ক্যান্সার, আমরা যদি আইবিএস মনে করলাম তাহলে কিন্তু চরম ভুল হয়ে যাবে। আমাদেরকে প্রথমে সমস্ত অর্গানিক কারণ এক্সক্লুড করতে হবে বাই ডুইং ইনভেস্টিগেশন। সেটা স্টুলের টেস্ট হোক, ব্লাডের টেস্ট হোক, আলট্রাসোনোগ্রাফি হোক, এবং আলটিমেটলি কলোনোস্কোপি পর্যন্ত করে তারপরে লেভেল করতে হবে আইবিএস। এবং আইবিএস তো আসলে ইরিটেবল বাউল, তো এখানে কোনো ডেফিনিটিভ চিকিৎসা নাই। আমরা ফুড হ্যাবিট গুলাকে অ্যাডজাস্ট করতে বলি এবং কিছু কিছু সিমটোমেটিক এবং সাপোর্টিভ মেডিকেশন দিয়ে দেই। তো আমার মনে হয় যে ফুড হ্যাবিট অ্যাডজাস্টমেন্ট সবচেয়ে বেশি জরুরি, তার সাথে কিছু সিমটোমেটিক এবং সাপোর্টিভ ওষুধ নিলেই সেটা ভালো হবে। ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন জানতে চেয়েছেন, পাথর থেকে বাঁচতে সাধারণভাবে আমরা কি করণীয় কি কি হতে পারে? তো আমি বলেছিলাম যে কিডনি পাথর থেকে অ্যাভয়েড করতে হলে আমাদেরকে ক্যালসিয়াম কন্টেনিং ফুড, যেমন ছোট মাছ কাটা মানে মাছের হাড্ডি সহ, তারপরে মাছের কাটা, মাংসের হাড্ডি, এগুলা খাওয়া যাবে না। এবং দুধ, ডিম এবং দুধ ডিমের তৈরি খাবারও কিন্তু যতটা পারা যায় কম খেতে হবে। মানে এজ হোল ক্যালসিয়াম কন্টেনিং ফুড গুলা, মাটির নিচের যেসব সবজি, ওল, কচু এগুলা পাওয়া যায়, এগুলা কম খেতে হবে। কালার্ড ভেজিটেবল এবং কালার্ড শাক এগুলাও কিন্তু একটু কম খেতে হবে। এবং তার পাশাপাশি ইউরিনে কখনো ইনফেকশনটা মনে হলে পরে প্রপার ট্রিটমেন্ট করে কিওর করে নিতে হবে ইউরিনের ইনফেকশন। এইগুলা হলো ইউরিনারি সিস্টেমের পাথর থেকে বাঁচার রাস্তা। আর পিত্তথলির বেলায় আমরা বলি যে হাই কোলেস্টেরল ডায়েটকে অ্যাভয়েড করবেন, কোলেস্টেরলকে বাড়তে দিবেন না, কোলেস্টেরল কন্টেইনিং ফুডকে অ্যাভয়েড করতে হবে। এবং হরমোন কন্টেইনিং ওষুধগুলা স্পেশালি ফিমেলদের পিল খেতে না বললে আবার গাইনোকোলজিস্টরা কি বলে, তবে পিল কিন্তু আসলে পাথর ফরমেশনকে এনহ্যান্স করে। ওই লো কনসেন্ট্রেশনের কম্বাইন্ড পিল গুলা যদি ইউজ করেন তাহলে ইস্ট্রোজেনটা কম হলো, সেক্ষেত্রে ওইটা কিন্তু আসলে পাথরের কারণ হিসাবে কম হিসাবে থাকবে। আর পাথর যদি হয়েই যায়, আমি আবারও আশ্বস্ত করি যে পাথরের সুন্দর একটা চিকিৎসা আছে, সকালে চিকিৎসা নিবেন, বিকালে ইউ ক্যান গো হোম।
এটা আমাদের আজকের একটা আশার আলো, আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানের বড় একটা মেসেজ যে সকালে চিকিৎসা করে বিকেলে আমরা বাড়ি ফিরতে পারি। এই তো স্যার আমি একটু ব্যক্তিগত জীবনে আবার একটু যাবো স্যার। আপনি বলছিলেন যে সেই 88 সালের পর থেকে সার্জারি করে যাচ্ছেন, তো স্যার এ পর্যন্ত আপনার স্যার কি পরিমাণ সার্জারির সংখ্যা, যদি স্যার একটু মনে আমাদের যদি একটু দর্শকদের জন্য আজকে শেয়ার করেন স্যার, স্মৃতিগুলো একটু শুনতে চাই। পাথর সংক্রান্ত আসলে তো সব কথা পাবলিকলি বলতে হয় কিনা জানি না। তো পিত্তথলি পাথর আমি যতটুকু সিলেটে বসে এবং পরবর্তীতে হিসাব রেখেছিলাম, আমাদের পিত্তথলির পাথর প্রায় 20,000 মতন হবে, শুধু ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি, এবং এটা সরকারি হাসপাতাল বাইরের হাসপাতাল মিলিয়ে। এছাড়া নালীর পাথর এবং লিভারের পাথর, অগ্নাশয়ের পাথর, এগুলাকে আমরা এইটার মধ্যে ইনক্লুড করি নাই। বা এখন তো ঢাকা শহরে এসে আসলে আমরা কিডনি পাথর বা কিডনি সিস্টেমের পাথর ডিল করি না, বাট আমরা যখন ঢাকা মেডিকেলে ট্রেনিং করেছি তখন ইউরোলজি একসাথে ছিল, আমরা যখন সিলেটে কাজ করেছি ইউরোলজি একসাথে ছিল, এবং কিডনি সিস্টেম ইউরিনারি সিস্টেমেরও কিন্তু অনেক পাথর আমরা জীবনভর চিকিৎসা করেছি, যেটার আসলে একটা শুধু ল্যাপারোস্কোপিক গল ব্লাডারটার আমি একটা হিসাব রেখেছি, বাকিগুলার হিসাব আসলে ওইভাবে রাখা হয়নি। স্যার যারা যারা রফিকুস সালেহীন তো আর হতে পারবে না, কিন্তু ডাক্তার রফিকুস সালেহীন স্যারের মতো যারা কাজ করতে মানে সক্ষমতা অর্জন করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ? ভবিষ্যতের নতুন প্রজন্মের জন্য আপনি কি বলতে চান? আসলে কি আমরা ছাত্রছাত্রীদের সাথেও বলে থাকি, এবং আমার বড় বাচ্চাটাও ডাক্তার, তাদেরকেও বলে থাকি কামিং জেনারেশন কিন্তু আরো বেটার, এবং আসলে কি আমরা এই মডার্ন ইকুইপমেন্ট এবং ইনস্ট্রুমেন্টের সাথে কিন্তু অ্যাডজাস্ট হতে হবে। এবং যেহেতু কামিং জেনারেশন বললেন, তাই সেজন্য আমি কথাটা বলে রাখি, এটা পাথরের জন্য অত বেশি এই মুহূর্তে প্রযোজ্য না হলেও আমাদের দেশে একটা ধরনের সার্জারি কিন্তু এখনো আমরা পিছিয়ে আছি, এখনো আমাদের দেশে ইন করাতে আমরা পারি নাই। এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা বলেও আমরা মনে করি, সেটি হলো রোবোটিক সার্জারি। এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রোবোটিক সার্জারি খুব বেশি ভাবে চলছে। তো আমরা মনে করি আমরা কামিং জেনারেশনের জন্য আমাদের ওইটাই পরামর্শ থাকবে যে আমরা কোন দেশের থেকে, কোন সিস্টেম থেকে, কোন ইকুইপমেন্ট থেকে পিছিয়ে থাকবো না, আমরা একদম নিজেদেরকে আপডেটেড করে গড়ে তুলবো, রোবটটাকে হ্যান্ডেল করা শিখে নেব। অবশ্যই আমরা চাইবো স্যার আধুনিক চিকিৎসায় বাংলাদেশের সরকার থেকে শুরু করে যারা এই স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত ব্যবস্থার সাথে চিকিৎসায়, তারা এটা আপডেট করবেন। স্যার আমি স্মৃতির কথাই বারবার বলছিলাম স্যার, আপনার কি স্যার মনে পড়ে যে একজনের শরীরে কি সর্বোচ্চ কি পরিমাণ পাথর পেয়েছেন এ পর্যন্ত স্যার? এরকম কোন স্মৃতি যেটা আপনিও ভয় পেয়েছেন, এরকম কোন মনে আছে কিনা স্যার কোন স্মৃতি? শুনেন, 200, 250, 300 এটা তো পিত্তথলির পাথর আমরা গুনি। তো কি লিভার, গত কিছুদিন আগে একটা ছিল যে লিভারের বিভিন্ন পোর্শনে থোকা থোকা ধরে পাথর, যেই থোকা থোকা পাথরগুলা কিন্তু আসলে ঠিক ইনট্যাক্ট আনা যায় নাই, ভেঙে ভেঙে আনতে হয়েছে। তো ভেঙে ভেঙে আনতে ভরে দেখা যায় আমাদের যে অপারেশন থিয়েটারে যে গ্যালিপট থাকে, ওটার একটা গ্যালিপট ভরে পাথর চলে আসছে। সুতরাং পাথর অনেক পরিমাণেই হয়, তো সবসময় গোনা সম্ভব হয় না, বাট আমরা এনে একটা অ্যামাউন্টটাকে দেখে নেই। কত বড় হতে পারে স্যার? কি সর্বোচ্চ বড় সাইজের পাথর কি পেয়েছেন? বেশি বড় পাথর কিন্তু আসলে 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত গলব্লাডারের ভিতরে হয় বা লিভারে হয়, তবে আরো বড় পাথর কিন্তু আসলে কিডনিতে হয়। যারা কিডনি করে থাকেন পুরা কিডনিটা জুড়ে দেখা যায় যে কিডনির প্রায় 80%, 85%, 90% রিপ্লেস করে ফেলছে পাথরে। তো কিডনির নিজস্ব পাথর অথবা পেশাবের থলি যেটা বলি, ওইখানে কিন্তু অনেক বড় বড় পাথর হয়, ইভেন পেপার ওয়েটের সমান পাথর কিডনির ব্লাডার, ইউরিনারি ব্লাডারের ভিতরে এরকমও কিন্তু আছে। তাহলে স্যার আমরা বলতে পারি যে শরীরের যে অর্গানগুলোর মধ্যে পাথর হতে পারে তার মধ্যে কিডনি বা মূত্রনালী বা এই অঙ্গটাকে বেশি হতে পারে, বা এরকম কি স্যার বলবেন আপনি? প্রশ্নটা কি ছিল? না, শরীরের কোন মানে অর্গানের সবচেয়ে বেশি পাথর হওয়ার আশঙ্কাটা বেশি থাকে, আপনি যেটা বলতেছিলেন। এইটাই তো আমরা এই দুইটা সিস্টেম বললাম, ইউরিনারি সিস্টেম এবং এই যে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াস, এই দুই জায়গাতেই কিন্তু পাথর হওয়ার সম্ভাবনা বেশি।
তো স্যার আমরা একদম শেষের দিকে স্যার, তো আজকের এই লাইভে স্যার এই সবার উদ্দেশ্যে স্যার কি বলতে চান, আপনার কাছ থেকে স্যার মন্তব্য শুনতে চাই এই পাথর নিয়ে। পাথর নিয়ে হলো আমরা সবসময় চাইবো সুস্থ থাকুন, কোন রকম ছোট সমস্যা হলেই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিবেন এবং কোন রকম হেজিটেশন ছাড়াই প্রথম যখন রোগটা আপনার কাছে নির্ণয় হবে সেই প্রাথমিক অবস্থাতেই কিন্তু চিকিৎসা নিয়ে নেবেন। তাহলে কিন্তু চিকিৎসা, আমরা অনেকক্ষণ যেটা বললাম যে চিকিৎসা তাহলে কিন্তু ছোট হয়। পাথর থেকে অনেক রকমের জটিলতা আসে, কিন্তু আপনারা কখনো জটিলতা পর্যন্ত যাবেন না, জটিল করে চিকিৎসা নিবেন না। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা, মনটাকে শক্ত করে প্রাথমিক অবস্থায় চিকিৎসাকে নিয়ে নেবেন। স্যার স্বাস্থ্য স্যার আমাদের আজকের এই অনুষ্ঠানের 18তম পর্ব স্যার, আমরা আমাদের এই 18তম পর্বে বাংলাদেশের বেশ কয়েকজন দেশবরেণ্য চিকিৎসকদেরকে আমি আনার চেষ্টা করেছি, তারা আপনিও স্যার আজকে যুক্ত হয়েছেন। তো স্যার তাদের মূল্যায়ন শুনেছি, যদি আমার এই অনুষ্ঠানটা একদম নতুন অনুষ্ঠান, ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা, স্যার আপনি এই অনুষ্ঠানটা স্যার কিভাবে স্যার মূল্যায়ন করছেন স্যার, আপনার পরামর্শ এবং মূল্যায়ন শুনতে চাই। আমরা মনে করি যে প্রত্যেকটা অনুষ্ঠান, আমরা তো ডাক্তার, চিকিৎসা দিব, তো আজকাল কিন্তু এইসব সোশ্যাল মিডিয়া গুলা অনেক বেশি অ্যাক্টিভ এবং মানুষ কিন্তু এগুলাতে পার্টিসিপেট করে, এগুলা দেখে, এগুলা এনজয় করে। তো আমাদের এই কথা থেকে যদি কেউ চিকিৎসা নিতে, মানে কথাটাকে ফলো করেন এবং ওই যে বললাম যে প্রথম সমস্যা হলে পরামর্শ শরণাপন্ন হলেন ডাক্তারের এবং খুব দ্রুত চিকিৎসা নিলেন, আমার মনে হয় স্বাস্থ্যগতভাবে ওনারাও কিন্তু ভালো থাকতে পারবেন। কারণ কি, আসলে শরীরটাই তো অ্যাসেট। আমরা মনে করি যে মানি, গুলশানে 2টা প্লট, পূর্বাচলে প্লট, গুলশানে 2টা ফ্ল্যাট, এটা মনে হয় অ্যাসেট। আসলে মানুষের সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু শরীর। শরীরটাকে যদি ঠিক রাখা যায় তাহলে বাকিগুলা কিন্তু সুন্দরভাবে চালানো যায়। আমরা বলবো যে সবচেয়ে বড় অ্যাসেট শরীর। আপনার শরীরটাকে ঠিক রাখুন এবং সুস্থ থাকুন এবং সুস্থভাবে বসবাস করুন পারিবারিক ভাবে। ধন্যবাদ, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার একটা একটা সুন্দর একটা কমেন্টস দিয়ে শেষ করতে চাই। খন্দকার সালেহ আহমদ জানিয়েছেন, স্যার সিলেট থেকে বলছি, ফেব্রুয়ারি 1 তারিখে আমার রোগীর পিত্তনালী ও পিত্তথলির পাথর ল্যাপ্রোস্কোপির মাধ্যমে অপারেশন করেছিলেন, এখন পুরোপুরি সুস্থ আছে। তার এই কমেন্টটা দিয়ে স্যার আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। আবার উনি মনে হয় হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেয়েছেন, ওইটা হলো 1971 সাল, মানে 01971, তার সাথে 920920। আমি আবার বলি 01971 দেন 920920, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চেয়েছেন ওই যে পেশেন্ট। জি, আবার একটা প্রশ্ন ছিল স্যার, যে আমরা রফিকুস সালেহীন স্যারকে আমরা কোথায় পাবো? একটা অনেকের আমার একটা প্রশ্ন ছিল যে স্যারের সেবা কোথায় পাবো? আমি আপাতত তো ইনসাফ বারাকা হাসপাতালেই আমাকে পাবেন, অসুবিধা নাই। আর এখন তো আসলে কি, আপনি ফেসবুকে যান, মেসেঞ্জারে যান, হোয়াটসঅ্যাপে যান, নাম্বার কিন্তু পেয়ে যাবেন। নাম্বার এখন তো আমি মনে করি সবচেয়ে ভালো কিন্তু একটা যোগাযোগের মাধ্যম কিন্তু হলো কল করে নেওয়া। এবং আমিও দেখেছি, আমি অনেকের নাম্বার সরাসরি না পেলেও তাদেরকে আমি দেখেছি যে তাদেরকে মেসেঞ্জারে যে খুঁজে পেয়েছি, অথবা তাদের কোনো ওয়েবসাইট আছে, অথবা তাদের কোনো এই ফেসবুকের থেকে, তো নাম্বার বিভিন্ন ভাবে কিন্তু যোগাযোগ করা যায়। তো আমার চেম্বার আপাতত তো এখানেও আছে, আমি ইনসাফ বারাকা থেকে কথা বলছি, মগবাজার রেলগেট, এখানে চেম্বার হিসাবে পাবেন। আর আমাদেরকে যদি ওই সরাসরি ফোনে পেতে চান, অনলাইনে পেতে চান, তাহলে আমাদেরকে সম্ভব। ধন্যবাদ স্যার, আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। অনেক দীর্ঘ 1.5 ঘন্টা 45 মিনিট আমরা আজকে অনুষ্ঠান করলাম এবং এই কঠিন বিষয়টাকে খুব সহজ করে আমাদের মাঝে উপস্থিত করলেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহীন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিরপুর হাসপাতাল, এবং সিনিয়র কনসালটেন্ট ইনসাফ বারাকা হাসপাতাল, এবং আমাদের কাছের একজন অভিভাবক যার স্নেহের ছাতায় আমরা বড় হচ্ছি। তো স্যার আপনাকে ধন্যবাদ জানিয়ে স্যার আজকের অনুষ্ঠান স্যার এখানেই শেষ করছি স্যার। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক শ্রোতারা এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম।
ঢাকায় চিকিৎসা টাকা খাওয়া নিয়ে ভাবছেন? বারাকা ফাউন্ডেশন ব্যবস্থা করেছে কম খরচে মানসম্পন্ন